নমস্কার, সকলকে স্বাগত বিএজিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান সাউন্ড চেকের প্রথম অধ্যায়ের প্রথম পর্বে। আপনাদের সাথে আমি অভিষেক। আসুন একটা টাইম ট্রাভেল করা যাক 70-এর দশকে, যখন কথা, সুর, সঙ্গীতায়োজন, পরিবেশনা সব কিছু মিলিয়েই বাংলা মৌলিক গানে একটা স্থবিরতা, একটা গতানুগতিকতার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছিল। ঠিক সেই সময় দৃপ্ত, অনন্য 7 জনের দল, 7টি তেজি ঘোড়ার দল একটি অঙ্গীকার নিয়েছিল নতুন কিছু করার, নতুনভাবে ভাবার, নতুন কিছুর সৃষ্টির। আজ আমাদের সাথে সেই তেজি ঘোড়ার দল মহিনের ঘোড়ার 5 সদস্য: বিশ্বনাথ চট্টোপাধ্যায় বিশুদা, প্রদীপ চট্টোপাধ্যায় বুলাদা, আব্রাহাম মজুমদার আব্রাহামদা, তাপস দাস বাপিদা এবং রাজা ব্যানার্জি রাজাদা। মহিনের ঘোড়া তো শুধু একটা গানের দল নয়, একটা শিল্প ভাবনার, একটা কৃষ্টির বিপ্লবের নাম। যে বিপ্লব কথা, সুর, সঙ্গীতায়োজন শুধু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পরিবেশনার, মঞ্চসজ্জার, পোস্টার ডিজাইনের মধ্যেও একটা আধুনিকতা, একটা সৃজনশীলতার অনন্য দিক ছিল। সেই দিকটার সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন সঙ্গীতা ঘোষাল, সঙ্গীতাদি এবং শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় শর্মিষ্ঠাদি আজ আমাদের সাথে। আজকের আলোচনার প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি প্রসঙ্গে আলোচনার সূত্রে যে গানগুলো বাজবে, সে গানগুলোর সুরে কথায় তো বটেই। গভীরভাবে উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন ঘোষাল এবং অতি অবশ্যই এই ব্যান্ডের প্রাণপুরুষ শ্রী গৌতম চট্টোপাধ্যায়। শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র গৌরব চট্টোপাধ্যায় গাবু আজ আমাদের সাথে। এই অনুষ্ঠানটির আয়োজনে, এর সৃজনে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বিশ্বনাথ চট্টোপাধ্যায় বিশুদার কাছে। এই বিশেষ অনুষ্ঠানটির সূত্রপাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের মাধ্যমে, ছাপাখানার ভূত, এই প্রকাশনী থেকে প্রকাশিত সজ্জাদ হোসেনের বই মহিনের ঘোড়াগুলির গান। ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে। দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে ধান ক্ষেত সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ, তবুও ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে। জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি এক মনে কবিতা পড়তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ, তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছু। সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে
সব কিছু। ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে, বিটলস, ডিলান আর বেথোভেন শুনতে, রবি শঙ্কর আর আলী আকবর শুনে ভালো লাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায়, ঘাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছু। সেদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সবকিছু। যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে। প্রত্যেক শুরুর তো একটা শুরু থাকে, সেই শুরুর সন্ধানে এই বইয়ের একটু গভীরে গেলে দেখা যাবে মূলত 3টি সমান্তরাল ট্র্যাক। প্রথম ট্র্যাক, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন শ্রী রঞ্জন ঘোষালের গভীর বন্ধুত্ব হয় শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়ের সাথে, বুলাদার সাথে, যিনি তখন শিবপুর থেকে সদ্য পাশ করেছেন। সাথে ছিলেন ধূর্যটি চট্টোপাধ্যায়, তিনি যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার ছিলেন। সেই সময়ের কিছুটা স্মৃতিচারণ বুলাদার কথায়। আসলে এই ফরমেশনটা তো, এই আইডিয়া তো আসছে আবার বিলীন হয়ে যাচ্ছে, আবার আসছে, এরকম ভাবে বোধহয় যেদিন থেকে মনিদা আর্যে ওর যে ইংরেজি গ্রুপটা ছিল দ্য আর্জ, ওর একটা গ্রুপ ছিল, তাই সেটার থেকে সেটা বাজাতে মনিদার হয়তো সবসময় মনে হতো ওয়াই নট ইন বেঙ্গলি। তা প্রথম দিকে শুরু করেছিল তোরা একটা গ্রুপ কর, এরকম, মানে ও ওর কাজ করে যাচ্ছে, আমরা কিছু আমাদের বন্ধু বান্ধব যে যেটা হতে পারে, এরকম ওপেন ছিল। এটা 69 ধরে চলছে। তারপর এর এই গল্প আর মানে এত বড়, মানে টুকরো টুকরো, আর সবার কাছেই দেখা যাবে যে বাপির কাছে একরকম গল্প আছে, তারপর এব্রাহামের কাছে, বিশুর কাছে, নানা রকম ভাবে এই যে মনিদার এই চিন্তা ভাবনাটা ছিল। এটা বোঝা যাচ্ছে যে মনিদা একটা কিছু বাংলায় করতে চাইছে। তা বাকিটা তো আমাদের বইয়েই বলা হয়েছে। যখন ওই ভোপাল থেকে ফিরে এলো মনিদা 75-এ, আমরা তো মানে ও পাটা ভেঙে রয়েছে, মনিদা ঘরবন্দি হয়ে গিয়েছিল, তখন সব বন্ধু বান্ধবরা সবাই আসতো, এসে নানা রকম গান বাজনা হচ্ছে, সবকিছুই হচ্ছে। তা সেই সময় কিছু গান মনিদা ডেভেলপ করে, সেই ঘোরাগুলি শুরু। ওরকম কোনো রিহার্স বলে হতো না প্রথম দিকে, হচ্ছে গান বাজনা হচ্ছে, এই যে কন্টিনিউয়াস হরিনাম সংকীর্তন যেরকম হয়, সেরকম ভাবে সবসময় একটা গানের আড্ডা আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, এবং সেখানে সমস্ত বন্ধু বান্ধবরাও জয়েন করতো, সুতরাং এটার একটা রিচনেস ছিল। এটা আমার বাবার ভেতরে দেখেছিলাম, সেটাই কন্টিনিউড হয়েছে আমাদের জেনারেশনে, এবং মনিদা সেটাকে খুব ফোর ফ্রন্টে থেকে সেই জিনিসটাকে এস্টাবলিশ করেছে। ছোটদার একরকম আড্ডা ছিল, বিশুর একরকম আড্ডা ছিল, আমার একরকম আড্ডা ছিল, কিন্তু এই যে গিটার ওরিয়েন্টেড যে ব্যাপারটা, সেটা মনিদাকে ঘিরেই শুরু হয়েছিল। আমি যখন বিই কলেজে ছিলাম, আমাদের 2-4টে গান হয়েছিল। তারপর হয় যদি হোক নামটি তার, আল্লাহ বাই গড, ওই যে রঞ্জন ওটা লিখেছে আর কি, ওই ধূর্যটিদা, এটার একটা ছিল আগেকার গান। এইভাবে শুরু হয়েছিল। বুলাদা একটি গানের কথা বলছিলেন, সাজ্জাদের বইতে ওই গানটির প্রসঙ্গে শ্রী রঞ্জন ঘোষালের একটা চমৎকার স্মৃতিচারণার একটা ছোট্ট অংশ আপনাদের জন্য পড়ছি।
ধৈর্যটিদা আর আমি হোটর স্টেশনের সামনে দিয়ে যে খালপথটা বেরিয়ে গেছে অনন্তের দিকে, সেই জলপথে ঘটত আমাদের নিরুদ্দেশ যাত্রা। হঠাৎ আবিষ্কার, তারপর বহুবার গেছি ওই পথে। সেই খালের দুধার ধরে ঝুঁকে পড়েছে প্রাচীন বৃক্ষরাজি আর বাঁশবন। সেই খালপথে শালতিতে বসে জলশব্দে প্ররোচিত হচ্ছি, আর গানের জন্য কথা লিখছি আমি আর ধৈর্যটিদা মিলিত প্রয়াসে। বুলাদা গিটারে সুর বানাচ্ছে। যদি হোক নামটি তাহার আল্লাহ বা গাড়ি, একটি গানে আমরা তাকে ভুলতে রেডি। হয় যদি হোক নামটি তাহার আল্লাহ বা গাড়ি, একটি গানে আমরা তাকে ভুলতে রেডি। আমরা ট্রায়ো সহস্র ফুলের মাঝে একটি মেলোডি। এক কাপ কফি 5 পয়সায় একটি সিগারেট, মহিলাদের বুক ভাঙি না, বুক করি না ডেট। এক কাপ কফি 5 পয়সায় একটি সিগারেট, ভাঙি না, বুক করি না ডেট। একটা গানের বদলে সব কিছু যাই ভুলে। রাজার সিংহ সিংহাসনে একটি মেলোডি। সকে শান্তি রাখি দুঃখ পেছনে, ইট ব্যাগেতে ভালোবাসা ছুটিয়া ট্রেনে। হ্যাবরসাকে শান্তি রাখি দুঃখ পেছনে, ইট ব্যাগেতে ভালোবাসা ছুটিয়া ট্রেনে। বিশ্বের শ্রেষ্ঠ সোনাটা স্বপ্নে সোনাটা। মেলার ভিড়ে চমকে যায় একটি মেলোডি। রাজার সুন্দর সিংহাসনে একটি মেলোডি। ঠিক 1 বছরের মাথায় ধৈর্যটিদা তখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। প্রেমে উথাল পাথাল, কাব্যজ্বরের বেভুল, ধৈর্যটিদা আত্মহত্যা করে। সেটা ছিল 1975 সাল। আমাদের জীবনকে চমকে দিয়ে চলে গেল ধৈর্যটি চট্টোপাধ্যায়। আরও একটা কষ্ট পাওনা ছিল। 2003 সালে, মানে 30 বছর পরে, আমরা কয়েকজন মিলে হোটর স্টেশনে গিয়ে নামি। দেখি খালটা অদৃশ্য। ওখানকার জনতা সকলেই সদ্য যুবক ও কিশোর কিশোরী। তারা জানেই না ওখানে ছিল একটি স্রোতস্বিনী বহতা জলপথ। সেখানে শালতিতে চেপে 5-7 মাইল দূরের গ্রামেগঞ্জে চলে যাওয়া যেত। এই তো মাত্র সেদিন কি করে হঠাৎ হারিয়ে গেল একটা জলজ্যান্ত নদী, এবং ঠিক কি করে চলে গেল একটি আদ্যন্ত রোম্যান্টিক মানুষ। ধৈর্যটি শ্রী রঞ্জন ঘোষালের স্মৃতিচারণা, বইয়ের নাম মহিনের ঘোড়াগুলির গান।
এবার যাব ওই 3টি সমান্তরাল ট্র্যাকের দ্বিতীয় ট্র্যাকে। অক্সফোর্ড মিশনারি স্কুলে পড়াকালীন বয় স্কাউট সূত্রে শ্রী আব্রাহামদার পরিচয় হয় শ্রী বিশ্বনাথ চট্টোপাধ্যায় বিশুদার সাথে, এবং দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব এবং একটা মিউজিক্যাল ডুও তৈরি হয়। আসুন এই ব্যাপারে কিছুটা স্মৃতিচারণা শোনা যাক বিশুদার কাছে, এবং তারপর আলোচনায় যোগ দেবেন শ্রী আব্রাহাম মজুমদার। আমি চেষ্টা করব বইয়ে যেগুলো নেই সেরকম কিছু বলতে। ইব্রাহিমের সাথে স্কাউটিং এ আলাপ হয়, তারপরে আমরা ও বেহালা বাজাতো, আমি গিটার বাজাতাম, একটা দ্বৈত সঙ্গীতের মধ্যে একটা শুরু করলাম এখানে ওখানে, স্কাউটের ক্যাম্পে, ট্রেন স্টেশনে, আত্মীয়দের বাড়িতে। সেটা একটা বিরাট জিনিস হচ্ছিল আমাদের। আর মানে পার্সোনালি আমার যেটা হয়েছে ইব্রাহিমকে জেনে, তারপর মৃদুলের সাথে আলাপ হয় যে ছিল, আমাকে শেখায়, অক্সফোর্ড মিশনে যাই। So it just opened up a different world for me. Thank you. ইব্রাহিম, তুই যা কিছু এক কর। ওটার কিন্তু খুব মজার একটা ঘটনা ঘটেছিল। আমরা কৃষ্ণনগর থেকে একটা ক্যাম্প থেকে ফিরছিলাম, যেখানে আমি আর বিশু গিয়েছিলাম। সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ এটা অর্গানাইজ করতো, তো বিশু আমাকে ওর ট্যাকে করে নিয়ে গেছিল ওখানে। সো ফেরার সময় অ্যাজ ইউজুয়াল আমরা তো আমাদের কোনো পকেটে টাকা পয়সা থাকতো না, ওই মানে আমরা দুজনে বাজিয়ে উই কালেক্টেড অ্যাবাউট 19 টাকা। 19 টাকা অনেকটা বেশি ছিল, কারণ আমার মনে হয় ট্রেনের টিকিট আমাদের কিন্তু দিতে হয়েছিল 2.5 টাকা বা 3 টাকা। সো দুটো টিকিটের দাম 6 টাকা। আর ইউ ক্যান ইমাজিন যে আমাদের কাছে কতটা এক্সট্রা টাকা ছিল। আমি জানি না বিশুর মনে রয়েছে নাকি। তারপরে আমরা খুব মজা করে, শুধু দুজনে আসিনি, আমাদের যেসব বন্ধুরা ছিল তাদেরও টিকিট কেটে দিয়েছিলাম আমরা। সো তখন আমরা কিন্তু অত ইয়াং বয়সে বুঝেছিলাম যে মিউজিক ক্যান বি ভেরি পাওয়ারফুল। তার আগে অত বুঝিনি। ওই ধরনের একটা ছোট কথা মনে পড়ে গেল। আমার মনে হয় বিশুর কতটা মনে রয়েছে আমি জানি না, তবে এটা একদম বানানো গল্প নয়। আমরা সত্যি করেই কিন্তু ক্যাম্পে গিয়েছিলাম, আর এটাও বইয়ে নেই আর কি। কেন 19 টাকা বললে এখনকার ছেলেরা তো বুঝবে না, বিশেষ করে তো আমেরিকার বাচ্চারা কিছুই বুঝবে না। 19 টাকা ভ্যালু যদি আমাদের বলি, ওরা চিন্তাই করতে পারবে না এই টাকাতে ট্রেনে ওঠা যায়। তো এই ছোট ছোট গল্পগুলো এটার মধ্যে একটা। ইব্রাহিম ক্লাসিক্যাল মিউজিক বাজাতো, আমি এসব বিভিন্ন ধরনের গিটার বাজিয়ে ফোক গান কি ইংরেজি গান এইসব করতাম। কিন্তু সামহাও যে জনপ্রিয় যেসব গান ছিল সেগুলোকে একসাথে গিটার ভায়োলিন দিয়ে শুরু করা, তাতে ওর যেরকম ক্লাসিক্যাল রেপারটোয়ার ওইসব ইনফ্লুয়েন্স ছিল, আমার ছিল এই মানে কলেজ জীবনে সেই নেপালি গান এসব তো মানে বাড়িতে হতো, প্লাস এইসব জন ডেনভার কি এইসব এরকম। এগুলোই আস্তে আস্তে করতে করতে আমরা ইভেন্চুয়ালি, যেটা বুলাদা বলেছে, ময়না ঘোড়াগুলিতে কেন ঝাঁপ দিই ওই সময়, আলটিমেটলি যে আমরা we were like ready for something like that. চলে যাচ্ছি আরেকটি গানে। ফিরে এসে শুনবো শ্রী তাপস দাস, বাপিদার স্মৃতিচারণা। দেখাবো আসলে এসো না এই নতুন করে।
সব সরাবো সব সরাবো সব কিছু তার আছে পুরনোতে ফিরব না পিছনে আর অন্ধকারে শব্দহীন শব্দে আড়ালে লা 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 চাউনি তলে চাউনি তলে এখানে পাবো ভোরের স্বপ্ন জয় চলে চাউনি তলে চাউনি তলে এখানে পাবো ভোরের স্বপ্ন জয় আর ভাবনা নেই আপনাতে সুর জড়াবো সব সরাবো সব সরাবো সব কিছু যা আছে পুরনোতে না পিছনে আর অন্ধকারে শব্দহীন শব্দে আড়ালে লা 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 মনিদার সঙ্গে আমার আলাপ হচ্ছে 1969 মনিদা আমাদের কয়েকজনকে নিয়ে যুববাণীতে অল ইন্ডিয়া রেডিওতে অনুষ্ঠান করাতে নিয়ে গেছিলেন। সেগুলো ছিল গোয়ান ফোক, মোস্টলি নেপালি, তার মধ্যে বাংলাও ছিল। তো তখন বয়স আমার খুব সম্ভবত 15.5 এরকম হবে। এরপর ভানুকে তার আরো অনেক আগে থেকেই চিনতাম, এক স্কুলে পড়াশোনা, এক পাড়াতে থাকা। কিন্তু তখন ওই নেপালি ফোক সং গিটার আমি তখন গিটার বাজাতে পারতাম না, মনিদা গিটার বাজাচ্ছে, এইরকম একটা অবস্থা। তখন আই ওয়াজ টোটালি ইনফ্লুয়েন্সড বাই আমার শিক্ষাগুরু তো আমার মা। তো উনি যে সমস্ত গান গাইতেন, সুপ্রভা সরকার কিংবা অখিল বন্ধু ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, তো এই ধরনের গানের প্রতিমা মুখার্জি, একটা ইনফ্লুয়েন্স আমরা পড়ছিল। এটা হচ্ছে আমি বলছি 69। আমি 69 হায়ার সেকেন্ডারি পাস করার পরে যেটা হলো, তখন এটা 1-2 লাইনের মধ্যে আমি সেরে দিতে চাই। আমার খুব একান্ত এক বান্ধবী, যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরাজি, বাঙালি মেয়ে, কিন্তু সে বাংলা বলতেও পারতো না, লিখতে তো পারতোই না। সারা জীবনে 2টো গান জানতো, আলো আমার আলো আর এরকম এই কোনো একটা গান রবীন্দ্রসঙ্গীত, এই দুটোই হচ্ছে তার বাংলা গানের ফান্ডা। তো আমি বাধ্য হলাম ইংরেজি গান শুনতে। আর তখন যখন শুনতে শুরু করলাম, তখন ওই প্যাট বোন, জিম রিভস, ফ্র্যাঙ্ক সিনাত্রা, এভারলি ব্রাদার্স, এই সমস্ত। ইন দি মিন টাইম 70-এ যখন আমি কলেজে ভর্তি হলাম, তখন মনিদার বাড়ির ঢিলছোড়া দূরত্বে একটা রেশন দোকানে আমি চাকরি নিয়েছিলাম, নিতে বাধ্য হয়েছিলাম। আমার মাসিক মায়না ছিল 80 টাকা। তো দুবেলা রেশনে যেতে হতো,
আর ইন বিটুইন যে টাইমটা আমি পেতাম সেই টাইমে আমি কলেজটা করতাম, যদিও পুরো কলেজ কোনোদিনই আমি করতে পারি। এদিকে ইংরেজি গান শোনাটা চলছে, মনিদার সঙ্গে ক্রমশ ইন্টিমেসিটা বাড়ছে এরকম একটা জায়গায় যে একদিন আমার সঙ্গে দেখা হয়েছে। আমি ফ্রি স্কুল স্ট্রিট থেকে 10 টাকা দিয়ে একটা অ্যালবাম কিনেছি এলটন জনের, ইয়েলো ব্রিক রোড। তো আমায় বললো যে তুই ট্রিনি লোপেজ শুনেছিস? তাই আমি বললাম মিউজিক্যাল ব্যান্ডবক্স শুনতাম তখন। আমি বললাম যে শুধু একটাই গান শুনেছি, লেমন ট্রি। বললো তুই এইটা আমায় দে এলটন জনটা, আর আমি তোকে ট্রিনি লোপেজের এলপি দেবো, ওখানে অনেক গান তুই শুনতে পারবি। মিনভাইল চলে এসেছে বিটলস, এটা 70 সাল। 71 সালের শুরুতে ওই মেয়েটি অক্সফোর্ড চলে যায়, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সে যে ধরিয়ে দিয়ে গিয়েছিল এই বিটলস এবং এক কথায় আর কি পাশ্চাত্য পপুলার মিউজিক, পপ সং বা রক যাই হোক না কেন আর কি, মানে তখনও তো রোলিং স্টোনস ওরা দাপিয়ে বেড়াচ্ছে, টকিং অ্যাবাউট 64। বিটলস শোনার পর থেকে তখন আই ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড। আর ভানু কি করে যে হারমোনিটা শিখেছিল, হারমোনি শেখা যায় কিনা ওইভাবে আমি আজও জানি না। অসাধারণ হারমোনি করতে পারতো, মানে আমরা যদি এইভাবে ধরে নিই সা গা পা, তাহলে গা এবং পা এই দুটোতেই ও এত উঁচুতে উঠে হারমোনি করতে পারতো। আমরা তখন 71-এর শেষে যখন মনিরা জেলে চলে গেলেন, মানে অ্যারেস্টেড হলেন, তারপর থেকে তো দেখা হচ্ছে না, কারণ কি ছাড়া পাওয়ার পর তো একদিনও কলকাতা আসতে পারেননি। তো আমি আর ভানু তখন নিজেরা ওই নানা ধরনের রোমিও জুলিয়েট গীতিকাব্য নিজেরাই বাংলায় লিখে, গান লিখে, তারপরে বাগরাজার আদালত, এহানা তানা, সুকুমার রায়, সমস্ত আমি আর ভানু করছি। আমাদের সঙ্গে আরো কেউ আছে। আমি যখন চিনি, বোলাকে চিনি, রঞ্জনকে তখন খুব একটা চিনি না, বোলাকে তো বিশুকে তো চিনি তখন, কারণ আমাকে ওর বাড়িটা ক্রস করে আমায় 30 দিন যেতে হতো ওই আমার রেশন শপটায় যেখানে চাকরি করতাম। সো আমি মাঝে চিনতাম, মেসমশাইকেও চিনতাম। পরে যখন বাড়িতে এন্ট্রি নিয়েছিলাম ওদের, তখনও মেসমশাই এসরাজ বাজাতেন আমার মনে আছে। বসার ঘরে একটা লোহার খাট ছিল, খুব সম্ভবত 44 নম্বর পঞ্চানন্তরালে বা 40, যাই হোক। তো এই 75 সালে যখন এই ভানু আর আমি এই 3 বছর, খুব ছোট করে বলে দিচ্ছি এটা, তখন আমার মনে আছে একটা গান আমি রেকর্ড করেছি 2015 সালে। সেই গানটা লিখেছিলাম 1972 সালে, আর ভানু তাতে হারমোনি করেছিল। ও মিনওয়াইল আমি গিটারটা শিখেছি একজনের দৌলত, সে বুলার বন্ধু। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ভ্যাকেট করতে হয়েছিল হস্টেল, তো দ্বিজেন ছেলেটির নাম, বার্মা থেকে এসেছিল। ওর একটা বার্মিজ গিটার ছিল। আমাদের যে পাঁচুদার ঠেক বা মনিদার ঠেক, তার পাশে অ্যাটাচ টু দ্যাট আমার রেশন দোকান, সেখানে দ্বিজেন এসে প্রিং করে বাজাতো আর সুন্দর সুন্দর সব হিন্দি গান গাইতো। তা আমি বললাম একদিন দ্বিজেনকে যে আমাকে একটু গিটারটা শেখাবে। তো বললো, আরে আমি যেখানে ছিলাম সেখানে প্রত্যেক ঘরে 10টা করে গিটার বাজে। তো আমি কোনোক্রমে দেখে এইটুকু শিখে আমি জানি না, আর তাছাড়া তুমি বাজাবে কি করে, তোমার প্র্যাকটিস করতে হবে তো। তাই আমি বললাম আমার কাছে তো গিটার নেই। তখন দ্বিজেন বললো, আমার আছে, আমি যে গিটারটা বাজাই এটা আমি বেচে দিচ্ছি তোমাকে 120 টাকা, আর আমি একটা জাম্বো কিনবো সেই জন্য। আর তার কিছু পরই অবশ্য সে খুলে গিয়েছিল, দ্বিজেন চলেও গিয়েছিল, তবে ও আমাকে 3টে কর্ড শিখিয়ে দিয়ে গিয়েছিল। আর আরপিজিও সিস্টেমটা কিংবা 3টে কর্ড শিখলে কি করে সেটাকে 6টা কর্ডে নিয়ে যাওয়া যায়, সেই সবগুলো কি করে শিখিয়ে দিচ্ছিল। ও বোধহয় খুব সম্ভবত সিভিলেরই ছিল, গুলার ক্লাসমেট ছিল। তো এটা যখন চলছে 73, 74, 75, যখন মনিদা কলকাতায় ফিরলো, তখন মনিদার একটা সিস্টেম ছিল যে আড্ডা যখন মারা হবে তখন আড্ডাটা শুধু আড্ডা হবে, মানে কেউ একটা নাটক নিয়ে কথা বলছে, কেউ একটা আবৃত্তি করছে। তুষার বলে একজন আছে আমাদের কবি, তো তুষার তুই নতুন কি কবিতা লিখলি সেটা শোনা, মানে একদম ম্যারমেরে আড্ডাটা নয়, সেখানে মনিদার ইন্সপিরেশনটা নানা রকম ভাবে কাজে লাগতো। বাই দ্য ওয়ে, মনিদা ইজ আ ম্যাজিশিয়ান টু, জাস্ট আ ম্যাজিশিয়ান টু। মনিদা গাধাকে পিটিয়ে ঘোড়া করতে পারে, এবং সেটা মনিদা প্রমাণও করেছে আমাদেরই দলে।
আমাদের দলের আমরা সকলেই জানি। যেমন এব্রাহাম তো আছে, এখন শুনতেই হবে যে এব্রাহাম এই রক মিউজিক থেকে একটু দূরে ছিল। মনিদার নানা রকম ভাবে কখনো ভালোবেসে কখনো ধমকে ধামকে এখনো পর্যন্ত পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত নিয়েই আছে, তখনও তাই ছিল। কিন্তু এটা তো একটু হাটকে এই মহিনের ঘোড়াগুলির অ্যারেঞ্জমেন্ট গুলো। তো এই যে কাজটা হয়ে যাওয়া, এই ব্রিজটা হচ্ছে মনিদার। আর মনিদার তখন যা কথা হলো আমার এখনো মনে আছে। কোন একটা 75 সালের বৈশাখের 15 তারিখ আমার যতদূর মনে আছে, আমাদের একজন দাদা অসীমদার ছাড়তে আমাদের একটা বিরাট বড় আড্ডা হয়েছিল, যে 20-25 জন তো বটেই। সেখানে আমরা আমি আর ভানু একটা গান গিয়েছিলাম। সেই যথারীতি প্রত্যেকে যতজন আছে ততজন প্রত্যেককে পারফর্ম করতে হবে কিছু না কিছু। সেই গান গাইলে বেসুরা হতে পারে। আর সেসব চলছিল। তখন মনিদা বলছিল যে আমরা যদি গিটার বাজাতে পারি, প্রথম কথা হচ্ছে গিটার শিখলি কোথায়? আচ্ছা, আমরা যদি গিটার বাজাতে পারি, আমরা যদি নিজেরা গানের কথা লিখতে পারি, নিজেরা যদি সুর করতে পারি এবং নিজেরাই গাইতে পারি, আমরা নিজেরা প্রত্যেকেই গাইতে পারি, তো তাহলে ওয়াই নট বিটলস? মানে একজন কথা লিখে দেবে, ধার হলো, আর একজন সুর করে দেবে, আর একটা ধার হলো, একজন অ্যারেঞ্জমেন্ট যন্ত্রানুষঙ্গ পরিচালনা করে দেবে, আমরা 4 জন গাইবো বা 3 জন গাইবো। কেন? এটা তো আরেক দিক থেকে হিউমিলিয়েশনও বটে, কারণ আমরা দেউলিয়া। আমরা যখন এটা করতে পারি তখন এটা করবো। আর আমরা করব এই কারণে করবো যে আমরা অনেক হেমন্ত মুখোপাধ্যায় শুনে ফেলেছি, অনেক মান্নাদের শুনে ফেলেছি। অ্যান্ড অ্যাজ ফার এজ সাউন্ডস্কেপ ইজ কনসার্ন, একটা তবলা, একটা মন্দিরে একটা হারমোনিয়াম, একটা সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, সাদা ফরাস, সাদা তক্তপোষ, সাদা রজনীগন্ধা, উইদাউট এনি ক্ল্যাপ ইন দ্য হাউস, এই শুনতে শুনতে আমাদের মধ্যে একটা মানে এই সিস্টেমটা ভাঙবো আমরা, এটা আমরা ঠিক করেছিলাম। এটা আমরা প্রত্যেকেই ঠিক করেছিলাম। মানে কেউ খুব জোরে চিৎকার করে বলেছি, কেউ আস্তে বলেছি, কিন্তু আমি প্রত্যেকেই বলেছি যে আমরা এটাকে ভাঙবো। এটা ভাঙতে গেলে কি কি, এটা আমার এখনো মনে আছে। কোট আন কোট মনিরা ইস্তাহারে লেখাতে কি করা উচিত, কি আমরা করব। আমার এটা অলিখিত মনিরা বলেছিল যে আমাদের ইস্তাহারটা এইরকম হবে, আমরা কি কি করবো না, এই লিস্টটা প্রথম তৈরি করবো। আমরা কোনো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব না, প্রথম ধাক্কা দর্শকদের কাছে। আমরা ওই সাদা পোশাক, ধুতি পাঞ্জাবি, ওই রজনীগন্ধা, ওই কনসেপ্টটাকে পুরো উল্টে দেবো। আমরা ছেঁড়া জিন্স পরে, তখন তো আমরা ছেঁড়া জিন্স শিখে গিয়েছি বিকজ অফ হিপিস আর্লি 70s। তো ওই রকম ছেঁড়া জামা কাপড় আমাদের থাকবে। আমাদের কোনো শরৎ, সেতার, এসরা যেসবের গল্প নেই। আমরা গিটার বাজাবো এবং বেস গিটার ইজ দ্য কনসেপ্ট বাংলা গানে তার আগে ছিল। এটা আমি খুব জেনে বলছি, বাংলা গানে বেস গিটার বলে কোনো যন্ত্র ব্যবহার করা হতো না। তো আমরা বেস গিটার বাজাবো। তো বিশু তো সাংঘাতিক, যদিও রিদম সেকশনেও ছিল, বেস গিটারও বাজাতো। এমনকি ইলেকট্রিক বেস গিটার ছাড়াও ও ডাবল বেস বাজাতো। এখন তো একজন মাস্টারমশাই লোক, আমি মাঝে মাঝেই ওকে দেখি বিভিন্ন জায়গায়, 3 পিস ব্যান্ড ওর এখন, আর জ্যাজ ব্যান্ড। তো ও বেস গিটার, বুলা ফ্লুট এমন হয়েছে যে ও ফ্লুট বাজাতে বাজাতে শীর্ষাসন করে, মানে মাথা নিচে করে মাথার উপরের দিকে পা তুলে দিয়ে দাঁড়িয়ে, মানে কি ওটাকে দাঁড়াবো বলে না কি বলবো, মানে এটা যে ঠিক শোম্যানশিপ তা না। এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা ওর মনে হচ্ছে যে এই সময় আমার এটা করা উচিত, ও করেছে। এবং কখনো কখনো এটা গিমিক বলে মনে হয়েছে কারো, আবার কখনো কখনো একটা অন্য ওস্তাদি মনে হয়েছে, মানে কেউ খুব সাদা চোখে ব্যাপারটাকে নিতে পারে। তো আমরা তবুও প্রথম যেটা ছিল মোহিনীর ঘোড়াগুলির বিশেষ বৈশিষ্ট্য, এটা হয়তো অনেকেই অন্যভাবে বলে, সেটা হচ্ছে ঔদ্ধত্য, অডাসিটি ছিল। এটা হবেই, এটা করবই, এটা লোক শুনবে না, না শুনবে তাও আমরা করব। এবং এইটা করার জন্য আমাদের পেছনে অনেক সময় এটা অকথিত থাকে অন্তত 20-25 জন বন্ধু, যারা না থাকলে মোহিনীর ঘোড়াগুলি কিন্তু জন্মাত।
আমাদের টিকিট ছাপিয়ে দিত তপন বিনা টাকায়, তপন দা। তো প্রথম ডিস্কেই কাবলিওয়ালা থেকে 14% সুদে টাকা ধার করে এনেছিল কাকা তপন গ্যারেন্টার ছিল। এবং এরপরে যখন সুদ দিতে পারা যাচ্ছিল না, তখন ওই ভোর, ও জানতো কোন দিন আসবে, সেদিন ভোর 3টের সময় ও বাড়ির পেছনের বাগান দিয়ে পালিয়ে যেত, 5টা 5:30টার মধ্যে কাবলিওয়ালা আসবে। তো প্রথম ডিস্ক তো তৈরি হতো না, কাবলিওয়ালার টাকাটা না থাকে, তাহলে কাকা মানে টপি তপন যাকে বলি আর কি। এই ধরনের ডেডিকেটেড টাচিং 30 ফ্রেন্ডস, তারা ছাড়া মইনের ঘোরাঘুরি হতো না। এক বললাম ঔদ্ধত্য, 2 বললাম যে আমাদেরকে ওই যে এতদিন ধরে তোমরা ওই নদীর ধারে বসে বিরহের গান, তারপরে নীলাকাশ কিংবা কারোর সবুজ চোখের তারা, কোনো মহিলার, তো আমরা যেটা করবো না স্যারে, সেটা হচ্ছে আমরা কোনো মানবীয় প্রেম যেটাকে বলি সেটা আমরা করবো না। এবং আজ পর্যন্ত যত গান আমরা লিখেছি, কখনো কোনো গানে এই প্রেমের কথাটা বলা হয়নি। ওয়ারাজ রঞ্জনের লেখাটা গান ছিল, সেটা ওই মানে ফাইনালি মইনের ঘোড়াগুলি, তবু আমি বলছি রঞ্জন গানটা লিখেছে চৈত্রের কাফন বলে। সেখানে শেষ 2টো লাইন ছিল, যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে। তো এই আঁচল শব্দটা ব্যবহার করার জন্য, যদিও তার পরের লাইনটাই ছিল সেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফনে। তো অনেকের ধারণা হয়েছিল এটা একটা প্রেমের গান, বস্তুত এটা প্রেমেরই গান, কিন্তু এটা হচ্ছে সেই সব বন্ধুদের বা এক কথায় কমরেডস যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে। তখন যাদেরকে আমরা হারিয়েছি, আবার যা হারিয়ে আছি, এটা একেবারেই প্রেমের গান।
শুনছিলেন শ্রী তাপস দাস বাপিদার স্মৃতিচারণা মহিনের ঘোড়ার জন্ম বৃত্তান্ত নিয়ে। এবার আসব শ্রী রাজা ব্যানার্জি রাজাদার কাছে। রাজাদার জার্নি খুব ইন্টারেস্টিং, কারণ সেই জার্নি শুরু হয় মহিনের ঘোড়ার এক মুগ্ধ শ্রোতা হিসেবে। তার স্বপ্ন ছিল এই ব্যান্ডের অংশ হওয়া। আসুন সেই স্বপ্ন পূরণের গল্প শুনব রাজাদার কাছ থেকে। তার আগে তার কণ্ঠে মহিনের ঘোড়ার একটি অপ্রকাশিত গান। চিরকালই একটা মানে মনে হতো যখন গানগুলো শুনতাম, কেন মনে হতো ঠিক ভালো লাগছে না আর কি। মানে যাদের নামগুলো বলবো না, যেমন কেন বাপিদা অনেক অনেক বেশি এগ্রেসিভ আছে, তবুও বলে ফেলি এই যে যারা গাইতো শ্যামল মিত্র বিশেষ করে, ওনার গানকে সবাই তো তখন পুজো করতো, আমি করতে পারিনি আর কি, হয়তো পাপ করেছি, ঠিক আছে। তো ঠিক হতো না আর কি, কেন হতো না জানি না, কিন্তু এটা বুঝলাম যে হচ্ছে না। গানের মধ্যে শুধু দেবপ্রতি বিশ্বাসকে ভালো লাগতো, যখন মানে সরি টু মানে গলাটা অন্য, গিটার গান ইউজ করছে, কেমন একটা অন্য ফিলিং হতো, এবং আমাদের মনে হতো গানটা যদি ওরকম হয় ভালো হয়। তো হাতে গিটার পেয়েছি আমি, ওই যখন উডস্টক দেখি আমাকে আমার আরেক দাদা নিয়ে গেছিল, সেই দেখে মাথা ঘুরে গেছিল যে একটা যন্ত্র ওই করতে পারে। তো তখন থেকে মনে হচ্ছিল যে যদি কিছু অন্য কিছু করতে পারি আর কি, মানে অন্য যদি কিছু গান বাজনা হতে পারে, তো কেন বাংলা এগুলো হয় না। তো সেই একটা মনে একটা ক্ষোভ ছিল। তারপরে ধরুন আমার যেটা বইতে বলা আছে যে আর ডি বর্মন শুনে আমি আই ওয়েন্ট ক্রেজি,
তো এরকম চলছে, একবার শুনলাম যে একটা গ্রুপ বেরিয়েছে টিভিতে, নাকি তারা সে গিটার বাজিয়েছে, তারা এরকম গান টান করেছে আর কি। তো আরেকটু পেছিয়ে আছে যে এই যে মণি দাস, শিবাজি দা, শঙ্কর দা, মানে ভুলু জেঠুর বাড়িটা আর কি আমাদের কাছে একটা চিরকাল একটা গল্পের মতো বলা হতো, যে বেহালা বাড়ি বলছে, আমরা ওখানে মাঝে মধ্যে যেতাম আর কি। তখন দেখতাম যে জেঠু সবার সঙ্গে বসে গান বাজনা করছে। তো আমি অদ্দূর যাব না, তো সেই একটা ছিল। এবং তার সঙ্গে আবার রিপিট করছি ফর দ্য 100th টাইম, আমার গুরু মণিদা, যিনি আমার গুরু আর কি, সেই আমাদের বাড়িতে একটা মিথ ছিল, মানিক এই করে, মানিক সেই করে, মানিক নেই বাড়িতে আলোচনা হতো আর কি। তো যখন শুনলাম যে একটা দল বেরিয়েছে, তখন মানে মাথায় আছে যে কারা, এবং জানি না মানে ইট ওয়াজ কোইন্সিডেন্স কিনা, যে পুজোয় শুনলাম ওই গান, ওই আর.ডি. বর্মন শুনে পুরো পাগল হয়ে গেছিলাম। তো এই গান শুনে তো তখন সবাই বসে আছে পাড়ায়, অনেকে আউট, আমি তখন পাড়ার এদিক থেকে হেঁটে যাচ্ছে, ওদিক থেকে হেঁটে ফিরছি, রানওয়ে হচ্ছে, কি হলো ব্যাপারটা। তারপরে ভালোবাসি, এবং আমার তো মাথা ঠিক ছিল না, ঘুটি যে কি রে এটা গান হচ্ছে না, এই যে কে বললো যে নতুন একটা সাউন্ড, নতুন সাউন্ডটা আমি আবার এই বুড়ো বয়সে আমার গাড়ি করে যখন ফিরছি, তখন আমাদের প্রথম মানে ওই অ্যালবামটা শুনি আর কি। আবারও বলছি যে তখন ভাবলাম যে কতটা ডিফারেন্ট ছিল, এবং সেটা আমার যে ফ্রিকোয়েন্সির সঙ্গে খুব মিলতো আর কি। তার আগে ধরুন ইমাজিন শুনেছি, বা আর ধরুন স্টেয়ারওয়ে টু হেভেন শুনেছি, কিন্তু মানে কেমন একটা ডিফারেন্স ছিল, যদিও অনেকটা নতুন, কোথাও একটা গ্যাপ ছিল যে ঠিক আমার নয় আর কি। মানে যদিও মিউজিক ইজ ইউনিভার্সাল, কিন্তু এই ভালোবাসি বলুন বা কলকাতা বলুন, কেমন আমার মনে হয় আমি আমাকে বলছি, আমি যে বলতে চাইছি আর কি। তো সো when I heard এইটা, আমি জানি না কোনো আমাকে, I wanted to be in a group like this, এবং সব বইতে বলা আছে, একবার ভুলু জেঠু এসেছিল, তার আগে আমার সঙ্গে দেখা হয় বিশুর, এবং সাজ্জাদকে আমি যেগুলো বলেছি, যখন আমাকে সাজ্জাদ বলেছি যে বিশু আপনাকে বলেছে যে আপনার সাথে দেখা হয়েছিল, I completely was emotionally consumed আর কি। অনেক কিছু বলে ফেলেছি যেগুলো আমার খুব মনের কথা, এবং যখন বিশু বললো আসতে, এবং যখন বিশুর গান শুনলাম ওই বিনীতা, তো ব্যাপারটা আরো মানে I'm getting decayed mentally, যে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। এবং পরে যে ফাইনাল যে হোম রান করলো আমার গুরু মণিদা, যখন গাইলো বেহালার মাঠে, ওই এখনো মাঠটা মনে আছে, যে সাঁতার কোচা ভগবান গো আর শোনো সুদীজন, আমি কি করে বাড়ি ফিরবো তখন বুঝতে পারিনি। তো মা বুঝতো যে আমি একদম কমপ্লিটলি কেমন মানে আই এম কাইন্ড অফ ইনটক্সিকেটেড। এবং তখন যত দেখতে মানে যখন দেখতাম মণিদা গান করছে, বা বাপিদা যেগুলো বললো আর কি আজকে, সেগুলো তখন বাপিদা অনেক বয়স হয়ে গেছে, বাপিদা অনেক আস্তে আস্তে বললো, ঠিক এই কথাগুলোই বাপিদা তখন ওই ছুটি মাথায়, খালি পা, মুখে বিড়ি, দাড়ি বলছে আর কি। আর আমার কাছে তখন সেই পরের পর ওই ডার্ট হয় না, ওই ডার্টের মতো লাগছে আর কি। বিশুর আগে বিনীতা অনেক মেলো ছিল, তো এরপর যখন বাপিদা এগুলো বললো, আমি মানে ওই কনস্ট্যান্ট ডার্ট মানে DART আর কি, ওই ডার্ট খেয়ে বাড়ি ফিরেছি আর কি। এবং সবার তো অনেক কিছু বলেছে, আর কিছু বলার নেই। আমার কাছে মহিনা ঘোড়াগুলিটা, ওই সাদার্ন কমফোর্ট কোনদিন খেয়েছো? ইটস এ ড্রিঙ্ক অফ সাদার্ন কমফোর্ট। দেখবে তুই প্রথমে বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। আমার কাছে এখনো এই মুহূর্তে মানে 9:32 বাজে, আমার তাই মনে হচ্ছে যে প্রতিটি গান, প্রতিটি এই, তারপরে সবার উপরে মণিদা, সে যখন তার যে জিনিসগুলো, তার ভাবনা চিন্তাগুলো এখন আমাকে তাড়িয়ে বেড়ায়। তো সেটার একটা পিকুলিয়ার ফিলিং। এবং আমি কাউকে বলিনি, যখন মণিদা যখন স্টেজে উঠেছে ওই আপনার ওই রবীন্দ্র সদনে, আগে একটা লোক তবলা বাজালো, তবলা বাজিয়ে বাপিদার সঙ্গে সে ডুবকি নিয়ে বাজালো, আমি দেখছি। তারপরে সেই লোকটা কলকাতায় লিড বাজাচ্ছে, বাপিদা আমি রিদম করছি, আমার হাত চলছে না, আমি দাঁড়িয়ে গেছি ওখানে। আর বাপিদা এসে দেখে আমাকে মানে বলছে যে তুই বাজা আর কি। আমি I couldn't do anything. তো আমার কাছে মহিনা ঘোড়াগুলি was a freezing thing,
সেখানে যে আমি গাইছি, কেন গাইছি এই কারণে যে আই এম গ্রেটফুল টু মনিদা এন্ড বিশু, আবারও বলছি। কিন্তু এই যে আমি যা বলতে চেয়েছি, এতটা ডিটেলড কোনদিনও এদের মতো তো আমার ওরকম ট্রেনিংও হয়নি, ধরুন কিছুই হয়নি। আমার ম্যাক্সিমাম বন্ধু ছিল অ্যাংলো ইন্ডিয়ান, ওই যাক শেখাতো, ওই রিঙ্গো স্টার বলুন, বিটলস বলুন, কিন্তু মনের মধ্যে একটা ছিল যে কিছু একটা করতে হবে, ডিফারেন্ট কিছু হলে ভালো হয়। এই যে বাপিদা বলে সাদা পাঞ্জাবি পাজামা পরে এই তানপুরা নিয়ে উঠবো, সেইটাই সেই ক্লিকটা হয়েছিল বলে আমার কাছে এটা এখনো একটা ড্রিম টিম। এবং নিজেকে আমি খুবই এই মনে করি যে মনিদা যে আমাকে নিয়েছিল, কেন আই নেভার থট, কেন হ্যাঁ আমার গান ভালো লাগতো, অন্য কিছু করব, অন্য কিছু করতে ইচ্ছে করে এইটুকু অব্দি ছিল, কিন্তু এরকম ডিটেলডে যখন কেউ করতে যাচ্ছে, যখন এখন বুঝি আর কি, যে সেই সময় 79-এ মনিদা, 78-এ মনিদার বাড়িতে জিসপন্থী চলছে, আপনার ওয়েদার রিপোর্ট চলছে, এগুলো ঠিক কতটা যে ডিফারেন্স, যে যার ট্রেনিং হচ্ছে থ্রু আর ডি বর্মন। আই এম গ্রেটফুল টু আর ডি বর্মন বিকজ হি গেভ মি দিস সাউন্ডস। কিন্তু এই যে টোটাল কনসেপ্টেড, Monida was a statement. Monida, he was not a musician, and he was beyond that. He was alive to be said in a different way. যেমন বাপিদা বললো, আর অনেকে বললো, যেমন সঙ্গীতা দি বললো, শর্মিষ্ঠা দি বললো, পুরাদা বললো, কিন্তু তাকে আমি যখন দেখেছি ফ্রম ভেরি ভেরি ক্লোজ, এখন বুঝি আর কি যে আমার কাছে ওইটা একটা বিরাট পাওনার মতো আমার জীবনের মধ্যে, আমি তাই মনে করি আর কি। শুনছিলেন শ্রী রাজা ব্যানার্জি, রাজাদার স্মৃতিচারণা। এরকম আরও অনেক অসামান্য গল্প নিয়ে সঙ্গীতাদি, শর্মিষ্ঠাদি, গৌরব, সজ্জাদ এবং এই 5 ঘোড়ার সাথে আমাদের আলাপচারিতার আরও অসংখ্য অনন্য মুহূর্ত নিয়ে আসছি আরও একটি পর্বে। সঙ্গে থাকবে প্রকাশিত এবং অপ্রকাশিত আরও কিছু গান। আজকে আমাদের আলোচনার সূত্র ধরে মহিনের প্রকাশিত যে সমস্ত গানগুলি আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি এবং যে সাউন্ড কোয়ালিটিতে গানগুলি পরিবেশনা করা সম্ভব হচ্ছে, তার জন্য আমরা শ্রীমতী মধুশ্রী মজুমদার এবং শ্রী সাগর দত্তের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিএজিসি রেডিওর বিশেষ পডকাস্ট সাউন্ড চেকের প্রথম অধ্যায় মহিনের ঘোড়া, মূল ভাবনায়, সৃজনে ও পরিবেশনায় অভিক মুখোপাধ্যায় এবং আমি অভিষেক। এই বিশেষ পর্বটির রূপায়ণে ও সৃজনে আমরা শ্রী বিশ্বনাথ চট্টোপাধ্যায় বিশুদার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আপনারা শুনছেন বিএজিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা।